মানে নাশকতা মানে কি বিএনপি বানচাল করার চেষ্টা করছে, আপনি এটাই বলতে চাচ্ছেন? বিএনপি কিন্তু এরই মধ্যে প্রার্থী দিয়েছে, তাদের কমিটি শত নাগরিক কমিটি হয়েছে। রাজনীতির শেষ বলে কোনো কথা নেই, শেষ বলে কিছু নেই, কিন্তু হেভি যেভাবে আইনি জটিলতা দেখা দিয়েছে এক একজন প্রার্থীর, ফলে হেভি ওয়েট প্রার্থী যারা আছেন তারা যদি বাদ পড়ে যান সেই ক্ষেত্রে আসলে কি হবে, এই একটা বিশ্লেষণ আমি নিব। কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। একটু জানিয়ে রাখি, আগামীকাল মানে বুধবার থেকে আপনারা বাংলাদেশ এখন দেখবেন রাত 8টায়। যে আমি প্রশ্ন রেখেছিলাম যে হেভিওয়েট প্রার্থীরা যেভাবে আইনি জটিলতা, মামলা, অনেকের বিরুদ্ধে মামলা আছে, আমি যদি একটা কাগজের শিরোনামও আপনাকে পড়ে শোনাই, আওয়ামী লীগ জর্জরিত ঋণে বিএনপি মামলায়। এই অবস্থায় যদি মানে হেভিওয়েট প্রার্থীরা, হেভিওয়েট বলছি যাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং দলীয় সমর্থন রয়েছে, যদি তারা মামলা জটিলতায় পড়ে, সেই ক্ষেত্রে কি কোনো রকম নির্বাচন নিয়ে সংকট কি তৈরি হওয়ার আশঙ্কা কি আছে? না, মামলা নিয়ে আসলে কোনো জটিলতা নির্বাচনী আইনে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো প্রার্থীর বিরুদ্ধে 100 মামলা থাকলেও তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। অতএব মামলা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একজনের বিরুদ্ধে 100 মামলা থাকুক, কোনো অসুবিধা নেই। আইনটা হলো যে আপনি বিগত 5 বছরের মধ্যে যদি আপনি কোনো মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি মনোনয়নপত্র বাতিল হবে। মানে 5 বছর আগে যদি আপনার সাজা শেষ হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারটা অযোগ্য হচ্ছে না। নাসিরউদ্দিন পিন্টুর ক্ষেত্রে কি হবে? নাসিরউদ্দিন পিন্টুরটা আমার যতদূর মনে হয় নাসিরউদ্দিন পিন্টু দণ্ডপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত, কিন্তু অ্যাপিলেট ডিভিশনে আছে। অ্যাপিলেট ডিভিশনে আছে, আমি তার স্ট্যাটাসটা জানি না। যদি ওনার দণ্ডটা অ্যাপিলেট ডিভিশন স্থগিত করে থাকেন তাহলে উনি প্রার্থী হওয়ার যোগ্য, কিন্তু যদি স্থগিত না করে মামলাটা চলতে থাকে তাহলে ওনার অযোগ্য হবেন। আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা কি আছে ওনার। বাকি যাদের কথা আপনি বলছেন, যেসব হেভিওয়েট প্রার্থীর কথা বলছেন, মেয়র প্রার্থীদের, আমি যতদূর জেনেছি তাদের সবার বিরুদ্ধে অনেক মামলা আছে। কিন্তু আবার শুধু মামলার কথা আপনি বলছেন তেমন কোনো অসুবিধা হবে না, কিন্তু ঋণ থাকলে, ঋণগ্রস্ত হলে, না, ঋণগ্রস্ত হলে অসুবিধা হবে না যদি না সে খেলাপি ঋণ তার থাকে। ঋণ যে কারোরই থাকতে পারে, ওনার যদি খেলাপি ঋণ থাকে তাহলে উনি আমাদের প্রার্থীরা এরা কিন্তু এই যে আনিসুল হক, সাইদ খোকন, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্ডারা কিন্তু প্রত্যেকে কোটিপতি, কোটিপতি বলা যায় তাদের যে হলফনামা, এবং ওনারা সবাই খুব স্মার্ট প্রার্থী। আমার বিশ্বাস যে ওনারা অনেক ঋণ আছে এবং ওনারা ঋণ খেলাপি নন। আচ্ছা শাকিল, আমি যদি বলি যে এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার মানুষের আসলে কি প্রত্যাশা হওয়া উচিত, যে ঢাকাকে তারা কেমন দেখতে চায়, কি রকম প্রার্থী তারা আসলে বাছাই করতে চায়? প্রার্থী বাছাই করবে সেটা জনগণের উপর নির্ভর করছে কিভাবে বাছাই করবেন। তবে জনগণ কি চায় সেটা খুব ইম্পর্টেন্ট। জনগণ চায় হচ্ছে সকালবেলা যখন আমি বাসা থেকে বের হই প্রচুর পরিমাণ পানি খেতে পারি না, কারণ হচ্ছে রাস্তায় টয়লেট করার জায়গা নেই। জনগণ চায় রাস্তায় বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ টয়লেট থাকবে। জনগণ চায় সবুজ থাকবে। ঢাকা শহর আজকে যে অবস্থা, সীসায় পরিপূর্ণ, নিঃশ্বাস নেওয়ার ভালো মতো জায়গা নেই, কিন্তু মানে সিটি কর্পোরেশন চাইলেই কিন্তু সম্ভব এই আপনার এই যে সবুজায়ন করা সম্ভব। ঢাকার আশেপাশে সমস্ত খালগুলো হচ্ছে আজকে দখল হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো কোনোটাই সিটি কর্পোরেশনের না। খাল আপনার ওয়াসার, আপনার যে উদ্যান, বাট এই যে খালের জন্য ঢাকার মানুষের যে ড্রেনেজের সমস্যা হচ্ছে, সেই কারণে ঢাকার যিনি নগরপিতা হবেন তিনি হচ্ছে সেই সব প্রতিষ্ঠানগুলোকে যাদের দায়িত্ব আছে তাদেরকে বলতে পারবেন যে খালগুলো হচ্ছে যেভাবে হোক না কেন, কারণ হচ্ছে এই ঢাকাকে ভালো রাখতে হলে ঢাকার আশেপাশের খালগুলোকে ভালো রাখতে হবে। সেই সুযোগ কি আসলে আছে আমাদের সিটি মেয়র? তাদের কি সেই ক্ষমতাগুলো কি আছে? আমরা তো জানি সেটাই তো, সেই ক্ষমতা আসলে নাই বর্তমান যে অবস্থা, তাতে নাই। ঢাকার প্রথম তো নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ, ইলেক্টেড মেয়র। উনি মেয়র হওয়ার পরে কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলেন যে আসলে এটা সিটি কর্পোরেশনের একার পক্ষে কিছুই করার নাই, কারণ একদিকে ওয়াসা রাস্তা কাটে, আরেকদিকে তিতাস কাটে, ওইদিকে খাল হলো আপনি যেটা বলছিলেন
খালের হলো আমাদের পানি উন্নয়ন বোর্ড দেখে আমাদের নদীগুলো, মানে এর মধ্যে একটা সমন্বয় দরকার। একটা নগর সরকারের প্রস্তাবনা উনি দিয়েছিলেন এই মেয়র মোহাম্মদ হানিফ, কিন্তু সেই প্রস্তাবনাটা আসলে আর আলোর মুখ পরে দেখেনি। সাদেক হোসেন খোকা অন্য সিটি মেয়রদের নিয়েও বসেছিলেন, কিন্তু চেষ্টা সেটা করেছিলেন। নিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু কোন সরকারই, আওয়ামী লীগের আমার আওয়ামী লীগ সরকারও করেনি ওই সময়, এরপরে বিএনপি সরকার এসেছে তারাও করেনি, এই সরকার আমলও এটি নিয়ে কোনো আলোচনা নাই। এবং ওই যে কেন্দ্রের যে সব ক্ষমতা রাখার যে একটা চেষ্টা সব সময়, সে যে দলই ক্ষমতায় থাকুক সেই জায়গা থেকে আসলে সরে আসা যায়নি, ফলে এই স্থানীয় সরকারগুলোকে আসলে ওইভাবে শক্তিশালী করা যায়নি। যদি করা যেত তাহলে হয়তো ঢাকার মেয়রের পক্ষে অনেক কিছু করা সম্ভব হতো। এখন বর্তমান যে অবস্থা, হাত পা বাঁধা, আপনি যদি স্থানীয় মানে সরকার মশা মারতে মন্ত্রণালয়, পারে, পরিষ্কার রাস্তা ঝাড়ু দিতে পারে, এছাড়া ড্রেনেজ ইয়েটা করতে পারে, এছাড়া খুব তাও সারফেস ড্রেন। একটা কাঁচা বাজার করে ঢাকা সিটি কর্পোরেশন একটা কাঁচা বাজার করবে, সেটিরও অর্থ বরাদ্দ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না হলে সিটি কর্পোরেশন টাকা খরচ করতে পারে না। তাতে আপনি বুঝতে পারতেছেন যে তাদের হাত পা কি বাঁধা। আর ট্যাক্স থেকে যে টাকাটা আয় হয় সেই টাকা দিয়ে তা আসলে নগরের খুব অর্ধেক, মানে যে খরচ তার অর্ধেকের কম টাকাই আয় হয়। মানে আর একটা হলো যে সরকার সবসময় পপুলার থাকার জন্য নতুন ট্যাক্সের বোঝা বাড়ায় না। গত 20 বছরে ঢাকা শহরে কিন্তু নতুন ট্যাক্স বাড়েনি, ট্যাক্সের কর বাড়েনি, ট্যাক্সের আওতা বাড়ানো হয়েছে, মানুষ ট্যাক্স দিচ্ছে, কিন্তু সেই কর দিয়ে কিন্তু সরকারের সহায়তা ছাড়া এখনো ঢাকা সিটি কর্পোরেশন বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন একার পক্ষে সেই তার আর্থিক সক্ষমতা নাই, তার আইনগত সেই অধিকারও নাই। তাহলে এই যে শাকিল যে ঢাকা যেভাবে দেখতে চায়, যেই প্রত্যাশা, তাহলে পূরণ হবে কিভাবে এই মেয়রদের মাধ্যমে? যেহেতু হচ্ছে আমাদের সকল মানে ক্ষমতা থেকে কেন্দ্রে, সেহেতু স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য যতগুলো পন্থা অবলম্বন করা যায় সেগুলো করতে হবে। কারণ আজকে এই উপজেলা নির্বাচন হলো, উপজেলা নির্বাচনের পরে উপজেলা নির্বাচিত চেয়ারম্যানরা তারা কিছুই করতে পারেননি, তাদের তেমন কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে এই নির্বাচন করে যে অর্থগুলো খরচ করা হচ্ছে সেটার কোনো মানে হয় না আমি মনে করি। যেহেতু আমি আপনাকে ক্ষমতা বসাবো, আমি আপনাকে একটা জেলার দায়িত্ব দিচ্ছি, উপজেলা চেয়ারম্যান বানাচ্ছি, উপজেলার দায়িত্ব দিচ্ছি, কিন্তু আমি আপনাকে কোনো ক্ষমতাই দিলাম না, বাজেট দিলাম না, তাহলে আপনি উপজেলার জন্য কি করবেন? কিন্তু নির্বাচন করার জন্য যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে সেটা তো আমার পকেট থেকে যাচ্ছে, আমাদের পকেট থেকে যাচ্ছে। সো সবার আগে হচ্ছে, যদি উন্নয়ন দরকার হয় একদম গ্রাম থেকে শুরু করে নগর পর্যন্ত উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে হবে। এবং বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হচ্ছে, বিভিন্ন টকশো হচ্ছে, সব জায়গায় বলা হচ্ছে, সবাই বলতেছে, কিন্তু শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে রাখার জন্য, লুটপাট করার জন্য এই স্থানীয় সরকারগুলোকে কখনোই শক্তিশালী করা হয় না। এখন নির্বাচন কমিশন কি নিজে যথেষ্ট শক্তিশালী, কিংবা প্রার্থীরা যেভাবে আচরণবিধি ভঙ্গ করছে তার জন্য যেই জরিমানা করা হচ্ছে বা যেভাবে যতটুকু শাস্তি দেওয়া হচ্ছে, এগুলি কি যথেষ্ট? আসলে এটা তো একটা মানে পারসেপশনেরও ব্যাপার আছে, তাই না? না, গত 20 বছরে যদি আপনি দেখেন, যে 20 বছরের ইলেকশন কমিশনের ইতিহাস যদি আপনি দেখেন, দেখবেন ইলেকশন কমিশন এখন অনেক শক্তিশালী, তাদের পর্যাপ্ত আইন আছে এখন হাতে। যেমন এক সময় আপনার নিশ্চয় মনে আছে যে বিরাট বিরাট রঙিন পোস্টার এখন কিন্তু নাই, একটা নির্দিষ্ট মাপের পোস্টার এবং সাদা কালো পোস্টার দিতে হচ্ছে, ব্যানার এখন টানানো যাচ্ছে না। মানে এখন মাইক যে আপনার ব্যবহার করা হয় সেটা একটা সীমার মধ্যে আনা হয়েছে, যে দিনের বেলা রাতে মাইক ব্যবহার করা যাবে না। তো সেগুলো কিন্তু হচ্ছে আচরণবিধি, যে ব্যানার ফেস্টুন যেগুলো লাগিয়েছিল সেগুলো 24 ঘন্টার মধ্যে নামিয়ে ফেলতে বলা হয়েছে। সব পারা না গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রার্থীরা নির্বাচন কমিশনের আইন মেনে চলছেন, আমি বলবো এখন পর্যন্ত মেনে চলছেন। তো সেই ক্ষেত্রে ধরেন গণমাধ্যমেরও তো একটা বড় ভূমিকা আছে, এবং গণমাধ্যম সেটা পালনও করে, যে সব ক্ষেত্রে ইলেকশন কমিশনের তো এক্সিকিউটিভ ক্ষমতা অনেক কিছুতেই নাই। সেই ক্ষেত্রে গণমাধ্যম যখন একটা জিনিস তুলে ধরে তখন কিন্তু সরকার এটা করতে বাধ্য হয়, যে সরকারি ক্ষমতা থাকবে, আমি এই সরকারের কথা শুধু বলছি না। তো সেই ক্ষেত্রে আপনি বর্তমান যে নির্বাচনী আইন এবং যে বিধি যেগুলো নির্বাচন কমিশনের হাতে আছে সেটি দিয়ে একটি যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা সম্ভব। তাহলে নির্বাচন আর কি যে সংস্কারের কথা বলছে বিএনপি এবং বিভিন্ন মহল থেকে, বিশেষ করে নাগরিক ফোরামের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার, সেটি আর না, সংস্কার মানে কি, যে আপনি আপনার ভোটটা আপনি ভোট কেন্দ্রে গিয়ে ঠিক মতো যদি দিতে পারেন, আপনার অধিকারটা আপনি যদি ঠিক মতো প্রয়োগ করেন, আমি সেটাই বুঝি, কিন্তু যে সেটা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এবং আমি মনে করি বর্তমান যে নির্বাচনী আইন এবং যে শক্তিশালী গণমাধ্যম আছে তাতে করে সেটি রোধ করা খুবই কষ্টকর। এখন ধরেন আপনি শক্তিশালী কি কাগজে কলমে অর্থে বলছেন, নাকি আসলে বাস্তবের প্রয়োগ আছে? কি মনে হয় আপনার, শাকিল অরণ্য? না, আমি আশিসদার সাথে একটু একমত, মানে করছি। সেটা হচ্ছে 20 বছর আগে নির্বাচন কমিশনের যে অবস্থা ছিল তার চেয়ে আসলেই অনেক শক্তিশালী হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট শক্তিশালী না।
আরো সংস্কার করে এটাকে আরো শক্তিশালী করতে হবে। কারণ নির্বাচন কমিশন কি চাইলে কি আসলে কি পারে, মানে একটা বড় প্রার্থীর বিরুদ্ধে যদি তার কি কোনো বাধা আসে না? আমাদের জনগণের প্রশ্ন কিন্তু আছে। বিভিন্ন সময় আমরা দেখছি, নির্বাচনের সময় আমরা দেখি, এই নির্বাচন না গত নির্বাচনের সময় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সব ক্ষেত্রেই তার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারে না অনেক জায়গায়। সো নির্বাচন কমিশনকে একেবারেই আরো শক্তিশালী করতে হবে, যাতে হচ্ছে এই নির্বাচনগুলো এবং এবং কিছু কিছু নির্বাচন চলাকালীন অবস্থায় আইন শৃঙ্খলার দায়িত্ব সেটারও কিছু ক্ষমতা দেওয়া উচিত নির্বাচন কমিশনকে। এখন আইন শৃঙ্খলা সেই সেইটা আকাঙ্ক্ষার তো- কথা, আপনার আকাঙ্ক্ষার সাথে আমি একমত, কিন্তু আপনি দেখেন যে একসময় কিন্তু এই যে নির্বাচনগুলো হতো, এই নির্বাচনগুলো রিটার্নিং অফিসার হয়তো ডিসিরা, এখন তো আর সেটা হচ্ছে এখন না। কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ, সেই তো এখন কিন্তু নিশ্চয়ই নির্বাচন নির্বাচন কমিশনের কমিশন- নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসার হচ্ছেন। কিন্তু আইন শৃঙ্খলা নিঃসন্দেহে একটি বড় ব্যাপার। গতকালও মোহাম্মদপুরে একজন শিক্ষিকা খুন হয়েছেন,